সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বগুলো নিয়ে বিতর্ক তো কম হয় না, কিন্তু মানব মনস্তত্ত্বের গভীরে যাওয়ার জন্য এগুলো আজও খুব প্রাসঙ্গিক। পুরুষসূত্র নামের একটি উৎসের উপর ভিত্তি করে আজকের এই আলোচনায় আমরা নারী আকাঙ্ক্ষা আর আকর্ষণ নিয়ে ফ্রয়েডের ধারণার একটি নির্দিষ্ট ব্যাখ্যা তুলে ধরব। চলুন এই জটিল বিষয়টা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। তাহলে চলন শুরু করা যাক একেবারে মূল একটা ধারণা দিয়ে, যেটা বেশ আলোড়ন ফেলে দেওয়ার মতো। উৎসটির মতে এই একটি কথাই নারী পুরুষের সম্পর্কের গতিপথ বোঝার মূল ভিত্তি, যা আমাদের প্রচলিত সামাজিক ধারণার সাথে ঠিক মেলে না। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে ফ্রয়েডের মূল ধারণাটা দেখব, তারপর আকাঙ্ক্ষার দ্বৈত প্রকৃতি আর এর পেছনের মনস্তত্ত্ব নিয়ে কথা বলবো। এরপর উৎসের প্রস্তাব করা সার্বভৌম পুরুষ আর্কিটাইপটা বোঝার চেষ্টা করব, এবং সবশেষে ক্ষমতা আর মেরুকরণের তত্ত্ব দিয়ে আলোচনা শেষ করব। তো আমাদের প্রথম বিষয়টা হলো ফ্রয়েডের সেই আলোড়ন সৃষ্টিকারী ধারণা। ফ্রয়েড কিন্তু নারীর যৌনতাকে একটা অন্ধকার মহাদেশ বা ডার্ক কন্টিনেন্ট হিসেবে বর্ণনা করেছিলেন, মানে একটা অজানা আর অনাবিষ্কৃত এলাকা। তার জীবনের অন্যতম বড় প্রশ্নই ছিল একজন নারী আসলে কি চায়। আর এই যুক্তিটাই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তি। এখানে বলা হচ্ছে যে আকর্ষণ প্রায়ই যুক্তির বাইরে কাজ করে। এটা আদিম আর অবচেতন তাড়না দিয়ে চালিত হয়। সচেতনভাবে আমরা যা চাই বলি তা দিয়ে নয়। উৎসটি কিন্তু এখানে দাবি করছে এটা কোনো ব্যক্তিগত বিষয় না, বরং মনোবিশ্লেষণের একটা নির্মোহ সত্য। আচ্ছা, এবার আসা যাক আকাঙ্ক্ষার একটা খুব ইন্টারেস্টিং দ্বন্দ্বে। সেটা হলো নারীরা মুখে যা চায় বলে আর তাদের অবচেতন মন যার দিকে টানে তার মধ্যেকার ফারাকটা। প্রশ্নটা হলো, কেন এই বৈপরীত্য দেখা যায়? কেন যা বলা হয় আর যার প্রতি আকর্ষণ কাজ করে তা এক হয় না? এই প্রশ্নটাই আমাদের একটা বড় মনস্তাত্ত্বিক ধাঁধার ভেতরে নিয়ে যাবে, আর উৎসটি এর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। এই যে দেখুন, এই স্লাইডটা এই দ্বৈততাকে খুব পরিষ্কারভাবে তুলে ধরছে। একদিকে বলা হচ্ছে স্থিতিশীলতা আর মানসিক সহজলভ্যতার কথা, কিন্তু অন্যদিকে আকর্ষণটা কাজ করছে রহস্য, অনিশ্চয়তা আর এমনকি মানসিক দূরত্বের প্রতি। উৎসটির মতে যে পুরুষকে সহজেই বোঝা যায়, যার সবটা জানা হয়ে যায়, সে যেন আকর্ষণটাই হারিয়ে ফেলে। বেশ, তাহলে এর পেছনের মনস্তত্ত্বটা কি? চলুন সেটাই একটু গভীরে গিয়ে দেখি। উৎসটি এই আচরণে ব্যাখ্যা দিতে গিয়ে কিছু মূল মনস্তাত্ত্বিক ধারণার কথা বলেছে। ব্যাপারটা তো বেশ অযৌক্তিক শোনাচ্ছে, তাই না? তাহলে কোন মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এই ধরনের আকর্ষণের জন্ম দেয়, যা সংঘাতের দিকে টানে? এর উত্তর হিসেবে উৎসটি একটা ফ্রয়েডিয়ান ধারণার কথা বলছে, আর সেটা হলো রেপিটিশন কম্পালশন বা পুনরাবৃত্তি প্রবণতা। এটা কিন্তু একটা বেশ শক্তিশালী অবচেতন চালিকা শক্তি। এর মাধ্যমে মানুষ আসলে পরিচিত যন্ত্রণার দিকেই ফিরে যায়, কারণ সেই সংগ্রামের অনুভূতিটা এক ধরনের সংযোগের মায়া তৈরি করে। আর এই র্যাপিটেশন কম্পালশনের প্রভাবটা কি হয়? এর ফলে কিন্তু এমন সঙ্গীর প্রতি আকর্ষণ তৈরি হয় যে মানসিক সংঘাত তৈরি করে, নিরাপত্তার চেয়ে অনিশ্চয়তার দিকে টান বাড়ে, আর অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে এই যে সংগ্রাম, এটাই আসলে সংযোগ। আর ঠিক এই কারণেই যখন একজন সঙ্গী পুরোপুরি অনুমানযোগ্য বা প্রেডিক্টেবল হয়ে যায়, তখন আকর্ষণটাও হারিয়ে যায়। তো এই যে এত জটিল মনস্তাত্ত্বিক ব্যাপারের সমাধান কি? এখানে উৎসটি একটা আদর্শ পুরুষের ধারণার কথা বলছে, যাকে বলা হচ্ছে সভরেন ম্যান বা সার্বভৌম পুরুষ। এই আর্কিটাইপের মূল ভিত্তিটাই হল অভ্যন্তরীণ শক্তি। মানে সে অন্যের অনুমোদন চায় না বা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং তার নিজের জীবন, নিজের উদ্দেশ্য দ্বারাই সে চালিত হয়। তাহলে এই সার্বভৌম পুরুষের বৈশিষ্ট্যগুলো কি? প্রথমত, সে অন্যকে নয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়ত, সে চালিত হয় নিজের উদ্দেশ্য দিয়ে, অন্য কারোর স্বীকৃতির জন্য নয়। সে আবেগগতভাবে স্থির থাকে, অন্যের মেজাজের দ্বারা প্রভাবিত হয় না। তার মানসিকতা হয় অবিচল বা নন ব্রেকিং। আর সবশেষে সে স্নেহের চেয়ে শ্রদ্ধাকে বেশি গুরুত্ব দেয়। এই কথাটা কিন্তু পুরো দর্শনটাকেই এক লাইনে বলে দেয়। তার নিজের জীবনটাই এতটাই আকর্ষণীয় যে অন্যেরা স্বাভাবিকভাবেই তার সে যাত্রার অংশ হতে চায়। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আগের সব পয়েন্টগুলোকে একসাথে করে দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষার প্রকৃতি নিয়ে একটা চূড়ান্ত তত্ত্বে পৌঁছাব।
এই তত্ত্বের একটা মূল ধারণা হল সাইকোলজিক্যাল পোলারিটি বা মনস্তাত্ত্বিক মেরুকরণ। ব্যাপারটা অনেকটা চুম্বকের দুটো ভিন্ন মেরুর মতো। উৎসটি বলছে আকর্ষণ টিকে থাকে পুরুষালী আর নারীসুলভ শক্তির মধ্যকার উত্তেজনার ওপর। যখন দুজন মানুষ আবেগগতভাবে একদম এক হয়ে যায় তখন সেই আকর্ষণটা কমে যায়। আকাঙ্ক্ষা টিকিয়ে রাখতে এই ভিন্নতাটা জরুরি। তবে এখানে ক্ষমতা শব্দটা নিয়ে একটা ভুল বোঝাবুঝির সুযোগ আছে। তত্ত্বটা কিন্তু নারীর উপর ক্ষমতার কথা বলছে না, বরং বলছে নিজের উপর ক্ষমতার কথা, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ আর মানসিক স্বাধীনতার কথা। যে পুরুষ নিজের আবেগ আর আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ রাখে, এই তত্ত্ব অনুযায়ী সেই আকর্ষণীয় হয়ে ওঠে। তাহলে এই সার্বভৌমত্ব অর্জন করার পথটা কি? উৎসটির মতে এর জন্য 3টে ধাপ বা নীতি আছে। প্রথমটা হলো সাবলিমেশন, অর্থাৎ নিজের আদিম প্রবৃত্তিগুলোকে উচ্চতর কোনো উদ্দেশ্যে, যেমন নিজের অ্যাম্বিশন বা সৃজনশীলতার দিকে চালিত করা। দ্বিতীয়টা রিয়ালিটি প্রিন্সিপাল, মানে তাৎক্ষণিক আনন্দের চেয়ে দীর্ঘমেয়াদী শক্তিকে গুরুত্ব দেওয়া। আর তৃতীয়টা হলো ইন্টারনাল লিডারশিপ, মানে এমন একটা জীবন তৈরি করা যেখানে সঙ্গী জীবনের কেন্দ্র নয়, বরং একজন পরিপূরক। এক কথায় বলতে গেলে মূল যুক্তিটা হল একজন পুরুষকে তার আবেগ বা হৃদয় দিয়ে নেতৃত্ব দেওয়ার আগে তার মেরুদণ্ড দিয়ে নেতৃত্ব দিতে হবে, মানে তার শক্তি আর উদ্দেশ্য দিয়ে। উৎসটির মতে ভালোবাসা বা স্নেহের বিনিময়ে নিজের কেন্দ্রবিন্দুটা ছেড়ে দিলেই আকর্ষণ হারিয়ে যায়। শ্রদ্ধা অর্জনের পরই ভালোবাসা টিকে থাকে। আর এই প্রশ্নটাই আমাদের পুরো আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে আসে। এই কাঠামো অনুযায়ী ভালোবাসা কি আসলেই যথেষ্ট, যদি এর ভিত্তিটা মনস্তাত্ত্বিক ক্ষমতা আর মেরুকরণের ওপর তৈরি না হয়? উৎসটির মতে ভালোবাসা যথেষ্ট নয় যদি এর পেছনে পারস্পরিক শ্রদ্ধা আর মনস্তাত্ত্বিক শক্তির ভিত্তিটা না থাকে। এই তত্ত্বটা আধুনিক সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দেয়।